নমস্কার, সমবায় কথায় সবাইকে স্বাগত জানাচ্ছি। সদ্য সদ্য পুজো শেষ হয়েছে, বিজয়ার শুভেচ্ছা রইল সবার জন্য। আজকে একটা বিশেষ দিন, 10ই অক্টোবর। আজকে একটা ওয়ার্ল্ড হেলথ ডে, মেন্টাল হেলথ ডে, তো মানসিক স্বাস্থ্য দিবস। তো আমরা আজকে পর্বটা একটু অন্যরকম ভাবে করতে চাই। স্বাস্থ্য তো সবার আগে, সব কিছুরই আগে স্বাস্থ্য। এবং স্বাস্থ্য বলতে আমরা সাধারণত শারীরিক স্বাস্থ্যকেই বুঝি। অসুখ বিসুখ নানা রকমের বললে শারীরিক মানে ফিজিক্যাল হেলথ এবং মেন্টাল হেলথ আমরা গড়পড়তা ভাবি যে ফিজিক্যাল হেলথটার প্রতি আমাদের নজর, তো মেন্টাল হেলথটা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমাদের অনেকটা আড়ালেই থেকে যায়। তো আজকে এই পর্বে আমরা এমন একজনকে পেয়েছি আলোচনার জন্য মেন্টাল হেলথের বিষয়ে। তিনি নীলাঞ্জনা মৌলিক, ডক্টর নীলাঞ্জনা মৌলিক। তিনি এই বিষয়ে দীর্ঘদিনের অভিজ্ঞতা মেন্টাল হেলথের উপরে, বিশেষ করে ডিমেনশিয়ার উপরে তার অনেক কাজ। তিনি বিদেশের একাধিক ইউনিভার্সিটি, একাধিক জায়গা থেকে তিনি এই বিষয়ে কোর্স করেছেন, অভিজ্ঞতাও অনেক বেশি। তিনি ডিমেনশিয়া কেয়ার ওয়ার্কার হিসেবে রাষ্ট্রীয় পুরস্কারও পেয়েছেন। কলকাতা শহরে তার মানে আমাদের সারা ভারত জুড়ে যে সংস্থাটি আছে, অ্যালজাইমার অ্যান্ড রিলেটেড ডিসঅর্ডার সোসাইটি, ARDSI, সেই সংস্থার কলকাতা যে শাখা, সেই শাখার তিনি সেক্রেটারি জেনারেল। তো আমরা ম্যাডামকে পেয়েছি, সরাসরি ম্যাডামের কাছে চলে যাবো। ম্যাডাম, আপনাকে নমস্কার, স্বাগত জানাচ্ছি। আমাদের দর্শকবৃন্দ যারা সমবায় কথা, আমাদের সমবায় ক্ষেত্রে নারী পুরুষ মিলিয়ে স্বয়ম্বর গোষ্ঠীর মহিলারাও প্রচুর আমাদের এই চ্যানেল দেখেন এবং সমবায় ক্ষেত্রে বহু মানুষের কাছে আমাদের এই ভিডিও পৌঁছায়। তো প্রথমেই আমরা আপনাকে এই বিশেষ দিনে পেয়েছি বলে খুব আনন্দ প্রকাশ করছি। তো সরাসরি যে বিষয়টি আপনার কাছে জানতে চাইছি, আজকে যে মেন্টাল হেলথ ডে, এই দিনটা সম্পর্কে আপনি যদি একটু বলেন যে এই দিনটার গুরুত্বটা কি, তারপরে আমরা ডিমেনশিয়ার বিষয়টিকে নিয়ে আমরা আলোচনায় যাব। আপনার কাছে শুরু করি। নিশ্চয়ই। প্রথমে অনেক ধন্যবাদ আপনাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং মানসিক স্বাস্থ্য নিয়ে আলোচনাটা এত প্রয়োজন হয়ে পড়েছে আজকালকার দিনে যে এই ধরনের আলোচনার আয়োজন করাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই তার জন্য অনেক ধন্যবাদ। আজকে মেন্টাল হেলথ ডে এবং সারা পৃথিবীতে এই দিনটা 10ই অক্টোবর যারা মেন্টাল হেলথ নিয়ে, মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করছেন, এবং আমার মনে হয় এটা শুধু যারা কাজ করছেন তারা না, প্রতিটি বাড়িতে প্রত্যেকে সচেতন হওয়া প্রয়োজন। যে যেটা আপনি বললেন, শারীরিক স্বাস্থ্যর সাথে সাথে মানসিক স্বাস্থ্যটার যে চিন্তা ভাবনা করা উচিত, তার যত্ন করা উচিত। এই দিনটা মনে হয় আমাদেরকে মনে করিয়ে দেয় যে শরীর ঠিক থাকলেই যে সব কিছু সম্ভব তা না। মনের জোরটা, মন ভালো থাকাটাও খুব প্রয়োজন। কাজেই এই মেন্টাল হেলথ ডেটা সেলিব্রেট করা হয় সারা পৃথিবীতে, যাতে আমরা একটু এই দিনটা আলাদাভাবে চিন্তা ভাবনা করি যে আমাদের মানসিক স্বাস্থ্যটাকে কিভাবে আমরা ভালো রাখতে পারি। আসলে তো বোধহয় আমরা ভাবি কম এইভাবে যে মন ভালো থাকলে তবেই তো শরীর ভালো থাকবে, ব্যাপারটা তো ওইভাবেই হওয়া উচিত ছিল। কিন্তু আমরা ভাবি যে শরীর খারাপ হলে ওষুধ খেতে হয়, মন খারাপ হলে বোধহয় কিছু দরকার নেই। এবং মনটা যে শরীরের সাথে ভীষণভাবে যুক্ত সেটা আমরা অনেক সময় ভুলে যাই। শারীরিক স্বাস্থ্য ভালো না থাকলে যেমন মন খারাপ হয়ে যায়, তেমনি মন খারাপ হলেও কিন্তু শরীর স্বাস্থ্য খারাপ হয়। কাজেই একে অপরের সাথে কিন্তু জড়িত। কাজে আমাদেরকে বিশেষভাবে যারা এখনকার ইয়াং জেনারেশন, ইয়াং বাচ্চা ছেলেমেয়েরা, তাদের কিন্তু ভীষণভাবে সচেতন হওয়া প্রয়োজন। কারণ যদি আমি 40-50 বছর আগেকার ছবিটা দেখি, তখন যে ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হতো মানুষদের, তার থেকে কিন্তু আজকের দুনিয়াটা অনেক বদলে গেছে।
অনেক বেশি কম্পিটিশন, অনেক বেশি চ্যালেঞ্জেস আজকালকার ছেলেমেয়েদের বেশি, কাজেই তাদের মানসিক স্বাস্থ্যটা কিন্তু ভীষণভাবে প্রয়োজন ঠিক রাখা। কারণ ওই কম্পিটিশনে কিন্তু আমরা ছিলাম না যেটা এখনকার ছেলেমেয়েরা আছে। কাজেই এখন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং এছাড়া বাড়ির যে বাবা মা তার যে শিক্ষা, সেইখানেও কিন্তু মানসিক স্বাস্থ্যটার উপরে একটা জোর দেওয়া। মানে আপনি যেটা বলতে চাইছেন যে একটা সময়, মানে একটা জেনারেশন যদি বলি 20-25 বছর আগে বা তার আগে মেন্টাল হেলথ যে স্টেজে ছিল, এখন দিনকে দিন আরো মানে খুব গুরুত্বপূর্ণ বিপজ্জনক জায়গায় ক্রমশ চলে আসছে। আমাদের কনসার্ন হওয়া আরো বেশি উচিত। তো কি কি ধরনের মেন্টাল হেলথ প্রবলেম এখন বেশি দেখা যাচ্ছে? দেখুন, যারা মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করে তারা বলেন সবচেয়ে বেশি সমস্যা নিয়ে মানুষ যে আসে সেটা হলো অ্যাংজাইটি, স্ট্রেস। এবং এই অ্যাংজাইটি স্ট্রেস থেকে ভুলভ্রান্তির সমস্যা, মানে মেমোরি লস হচ্ছে একটা প্রধান সমস্যা, যে কারণে মানুষ যাচ্ছে মানসিক স্বাস্থ্য নিয়ে যারা কাজ করছে তাদেরকে গিয়ে বলা হচ্ছে যে আমি আগের মতো মনে রাখতে পারছি না, আমি খুব ভুলে যাচ্ছি, আমি আগের মতো সেই সতেজভাবে চিন্তা ভাবনা করে কাজকর্ম সেইটা করতে পারি না, আমার সময় লাগে। এবং এইটা সবচেয়ে বেশি কমপ্লেন সারা পৃথিবীতে কিন্তু দেখা যাচ্ছে। এবং এটা কোনো বয়স না, সেই ভুলে যাওয়া বা ডিমেনশিয়ার একটা পূর্ব লক্ষণ বা পূর্ব লক্ষণ। এখানে এইটা আমাদেরকে খুব ক্লিয়ার করতে হবে, যেহেতু আমি ডিমেনশিয়া নিয়ে কাজ করি, এই ব্যাপারটা সকলের কাছে খুব পরিষ্কার হওয়া প্রয়োজন যে ডিমেনশিয়া মানে কিন্তু শুধু ভুলভ্রান্তি না। আচ্ছা, ডিমেনশিয়া ভুলভ্রান্তির থেকে অনেক বেশি কিছু। এবার ভুলভ্রান্তি তো আমাদের সকলেরই হয়, তাই না? এবং ব্রেনের ন্যাচারাল যদি আমি তার ফাংশনিংটা দেখি, তাহলে ভুলভ্রান্তিটা মানে ফরগেটফুলনেস ইজ আ পার্ট অফ দ্য ব্রেন ফাংশনিং। কারণ আমি যদি ভুলে না যাই তাহলে আমার ব্রেনটা ঠিকমতো ফাংশন অ্যাকচুয়ালি করবে না। ফিল্টারিং আউট অফ ইনফরমেশন, যেটা ন্যাচারাল পার্ট, ওটা একটা ন্যাচারাল পার্ট। কিন্তু যখন এই ভুলভ্রান্তি তা একটা মানুষের দৈনন্দিন কাজকর্মে বা দৈনন্দিন জীবনযাপনে সমস্যা সৃষ্টি করবে, সেই কাজগুলো করতে তার সমস্যা সৃষ্টি করবে, তখন আমাদের একটু নড়েচড়ে বসা উচিত যে কেন আমি আমার যে দৈনন্দিন, ধরুন আজকে আমার বয়স হচ্ছে, আমার চুল পাকছে, কানে কম শুনছি, চোখে কম দেখছি, এটা যেমন স্বাভাবিক বয়সের সাথে সাথে, ঠিক তেমনি ব্রেনের মস্তিষ্কের ক্ষয়ক্ষতিটা খুব স্বাভাবিক। কিন্তু সেই স্বাভাবিকের থেকে যখন একটু বেশি হতে শুরু করে, যেটাতে আমার দৈনন্দিন কাজকর্ম, ধরুন ব্রাশ করা, স্নান করা, খাওয়া দাওয়া, জামা কাপড় পরা, একটা ডিসিশন নেওয়া যে আজকে আমি গরম না ঠান্ডা, নাকি বৃষ্টি পড়ছে ছাতা নিয়ে বেরোবো না বেরোনোর প্রয়োজন নেই, এই যে ডিসিশন মেকিং, জাজমেন্ট পাওয়ার, এইগুলো যখন একটা মানুষের সমস্যার সৃষ্টি করে তখন কিন্তু সেটা ন্যাচারাল, নর্মাল না। এবং সেইখানেই সচেতন হওয়া প্রয়োজন। এবং সেই জন্য আমরা বলি ডিমেনশিয়া শব্দটা হচ্ছে কোনো অসুস্থতা না। ডিমেনশিয়া শব্দটা হচ্ছে একটা মেডিকেল টার্ম যেটা হেলথ প্রফেশনালরা ব্যবহার করেন বোঝাতে যে এই মানুষটার মধ্যে কিছু লক্ষণ দেখা দিয়েছে, যেই লক্ষণগুলো তার দৈনন্দিন কাজকর্ম করতে সমস্যার সৃষ্টি করছে, এবং সেই লক্ষণগুলো ব্রেনের কোনো সমস্যার থেকে হচ্ছে। কিন্তু আমাকে বার করতে হবে যে এই লক্ষণগুলো কি কারণে হচ্ছে। তার মানে ধরুন আপনার যদি জ্বর আসে, জ্বরটা কিন্তু একটা লক্ষণ যে আপনার শরীরে কোথাও একটা ইনফেকশন হয়েছে। সেটা আপনার ফুড পয়জনিং হতে পারে, সেটা আপনার সর্দি কাশির কোনো একটা নিউমোনিয়া হতে পারে। তাহলে আসল অসুখটা কিন্তু নিউমোনিয়া, ফুড পয়জনিং। লক্ষণ হচ্ছে আমার পেটে ব্যথা, আমি বারবার বাথরুমে যাচ্ছি, তাই ঠিক তেমনি ডিমেনশিয়া হচ্ছে লক্ষণ। কোনো একটা অসুখের ধরুন আমার এই ভুলে যাচ্ছি, এক কথা বারবার বলছি, জিনিসপত্র এদিক ওদিক রাখছি, সময় বা কোথায় আছি সেটা আমার কাছে পরিষ্কার হচ্ছে না, এইগুলো হচ্ছে সব লক্ষণ। এই প্রসঙ্গে মানে মাঝখানে একটা কথা বলতে ইচ্ছে হচ্ছে যে ভুলে যাওয়া ডিমেনশিয়া মানে যেটা আমরা মানে বুঝি যে ভুলে যাওয়া, তো এটা তো আগেও ছিল, আমরাও দেখেছি যে বয়স হলে আমরাও ভুলে যাই। এটা এমন কিছু আনন্যাচারাল নয়, আগেও মানুষ এরকম মানে ভুলে যেত। কিন্তু আপনার সঙ্গে কিছুক্ষণ আগে কথা বলতে বলতে কিছু ডেটা শুনছিলাম
যে এটা নাকি যেটা ভয়ঙ্কর আমার কাছে শুনে তো মনে হলো, খুব আতঙ্ক হচ্ছিল যে দ্রুত নাকি বাড়ছে। স্ট্যাটিস্টিক্যাল ডেটা যেটা মানে শুনছি আমাদের দেশেও বিদেশেও হতে পারে, মানে দ্রুত হারে বাড়ছে এবং গ্রামের লোকজনের মধ্যেও এটা বাড়ছে। তো আমাদের দেশে কি এটা সত্যি সেরকম একটা মারাত্মক জায়গায় চলে যাচ্ছে? দেখুন, আমাদের দেশের মুশকিলটা হচ্ছে যে আমাদের দেশের মানে পপুলেশন ওয়াইজ যদি আমি দেখি তাহলে সেই কারণেই কিন্তু আমরা নাম্বারটা বেশি দেখছি। এমন নয় যে ডিমেনশিয়ার যেগুলো ইরিভার্সেবল টাইপ ডিমেনশিয়া, মানে অ্যালজাইমার্স ডিজিজ, ভাস্কুলার ডিমেনশিয়া, সেইগুলো যে বেশি হচ্ছে তার কোনো প্রমাণ নেই। কিন্তু যেহেতু আমাদের পপুলেশনটা বড়, সংখ্যাটা বেশি দেখাচ্ছে। এবার এইটা বলা সত্ত্বেও আমি এটাও বলবো যে আমাদের দেশ ভারতবর্ষতে আজকে প্রায় 90 লক্ষের কাছাকাছি মানুষের ডিমেনশিয়া হয়েছে। বিশাল সংখ্যা। এবং এই নম্বরটা 2036-এর মধ্যে ডাবল হবে, তার মানে দ্রুত হারেই। এবং সেইখানে আরেকটা কারণ যেটা বিরাটভাবে আমাদের দেশের চিন্তা ভাবনা করতে আমরা বাধ্য হচ্ছি, সেটা হচ্ছে লাইফস্টাইল ফ্যাক্টর। মানে লাইফস্টাইল বলতে আজকে আপনি কি খাচ্ছেন, আপনি এক্সারসাইজ কিরকম করছেন, শরীরের ফিজিক্যাল এক্সারসাইজ, আপনার মেন্টাল স্টিমুলেশন আপনি করছেন কিনা, নিজেকে মেন্টালি স্টিমুলেটেড রাখছেন কিনা। আরেকটা যেটা সবচেয়ে বড় সেটা হলো সোশ্যালি, সামাজিকভাবে যে মানে সামাজিক পরিবেশটাকে আমরা, সামাজিক পরিবেশটা কেমন, শুধু না সামাজিক আমি মেলামেশাটা করছি কিনা। এটা তো কারণের দিক থেকে আসছে। তো আগে আমরা একটু আপনাকে জানতে চাইছি যে এই যে ভুলে যাওয়া ডিমেনশিয়া বা হলে এর ঝুঁকি কিরকম, মানে আমাদের পরিবারে আমাদের আশেপাশে মানুষজনের মধ্যে যদি কারো এরকম লক্ষণ থাকে তাতে বিপদের ঝুঁকি কতটা? হ্যাঁ, দেখুন, ডিমেনশিয়া রিস্ক ফ্যাক্টর যদি আমি ধরি তাহলে সবচেয়ে বড় কারণ হচ্ছে এজ, বয়স। মানে বয়স বাড়ার সাথে সাথে আমার ডিমেনশিয়া হওয়ার প্রবণতাটা বেড়ে যায়। এইটা তো আমার হাতে নেই, বয়স তো বাড়বেই, কাজেই আয়ু মানুষের বেড়ে গেছে, লাইফ এক্সপেক্টেন্সি বেড়ে গেছে, কাজেই এই বয়স বাড়ার সাথে সাথে কিন্তু এই ঝুঁকিটা বাড়বে। তাহলে বাকি আর যে ফ্যাক্টরগুলো আছে রিস্ক ফ্যাক্টর, তার মধ্যে আরেকটা হচ্ছে জেন্ডার, মানে আমি মেল না ফিমেল জেন্ডার, সেটাও একটা বিরাট। এটা কি তাহলে কি পুরুষ বা মহিলা কারো বেশি হয়, মেয়েদের বেশি হয় না? মেয়েদের বেশি দেখা দেয় পুরুষদের তুলনায়। কারণটি হচ্ছে মেয়েরা বেশি দিন বাঁচে, মেয়েরা প্রথম কথা মেয়েদের বেশি, এবং যেহেতু ওনারা বেশি দিন বাঁচেন ওনাদের প্রবণতাটা বেড়ে যায়। আরেকটা যেটা আন্ডার রিসার্চ, সেটা হচ্ছে যে মেয়েদের নানান রকম হরমোনাল চেঞ্জেস আসে শরীরে, সেটা ব্রেনে কগনিটিভ ফাংশনিং এ ডেফিনেটলি এফেক্ট করে। সেটা নিয়ে বিজ্ঞানীরা নানান রকম রিসার্চ করছে। এই রোগীর সংখ্যাও কি মেয়েদের মধ্যে বেশি? রোগীর সংখ্যা ওইভাবে তো দেখুন, আগে যদি আপনি আমাকে ভারতবর্ষে জিজ্ঞেস করেন মেয়েদের সংখ্যা বেশি কিনা, সেরকম ধরনের কাজকর্মই, সেই ইনফরমেশনই আমাদের কাছে নেই। তবু আপনি তো অনেক দেখছেন চারিদিকে, অভিজ্ঞতা কি বলছেন? সমস্যাটা হলো যে যখন আমরা কাজ শুরু করি 25 বছর আগে, তখন থেকে নিয়ে লাস্ট 10 বছর আগে অবধি আমরা পুরুষদেরই বেশি দেখেছি। তার মানে এই নয় যে পুরুষদের বেশি হচ্ছে মহিলাদের কম হচ্ছে, তার মানে এটাও যে মহিলাদের যখন হয় তখন তাদের সেটা আইডেন্টিফাইড হয় না, সামনে কম আসে, বা চিকিৎসা বা অন্য গুরুত্বও কম আসে হয়তো। আরেকটা হচ্ছে ফ্যাক্টর হচ্ছে মহিলারা যেহেতু সংসারের মধ্যে থাকেন এবং সংসারের কাজকর্মের মধ্যে থাকেন, ওই আলাদাভাবে ওনার যে সমস্যাটা হচ্ছে সেটা খুব একটা সহজে ধরা পড়ে না। কিন্তু একজন পুরুষ মানুষের যখন এই ধরনের সমস্যা হয় খুব সহজে চোখে পড়ে এবং চিকিৎসার জন্য তারা আসছেন। আমাদের যখন ডে কেয়ার সেন্টার শুরু হয় 2007 সালে, সেইটা 2007 সাল থেকে নিয়ে 2011 সাল অবধি আমরা হার্ডলি কোনো মহিলা পেশেন্টকে পেয়েছি আমাদের সেন্টারে। যখনই বলা হতো যে আপনার মাকে নিয়ে আসুন বা মানে স্ত্রীকে নিয়ে আসুন আমাদের এখানে, তখন বলা হতো যে না, উনি এই ধরনের জায়গায় এসে থাকা, হয়তো সেখানে একটা কালচারাল ফ্যাক্টরও বিরাট প্লে করে আমাদের দেশে। মানে তিনি এই লক্ষণে আক্রান্ত কিন্তু তাকে বাইরে নিয়ে এসে সমাজে
যেটা আবার সেই ফিরে যাওয়া না, যে আমাদের ব্রেন হেলথ নিয়ে তো আমাদের সচেতনতা এত কম। আজকে যদি আমার একটা হাঁটুর ব্যথা হয়, আমি ডাক্তারের কাছে দৌড়ে চলে যাই, কিন্তু আমার যদি মানসিক স্বাস্থ্যর কোনো সমস্যা হয়, আমি কিন্তু চট করে বাড়ির লোককেও বলি না, আত্মীয় স্বজনকেও বলি না, ডাক্তার আর বললেও এটাকে গুরুত্ব খুব কম দেওয়া হয়। কেননা এটার মধ্যে তো অনেক কলঙ্ক জড়িয়ে আছে। মানে মানসিক ভাবে তুমি যদি কোনো রকম তোমার সমস্যা হয়, আমাদের ছোট্টবেলার থেকে একটা বাচ্চাকে তোমার যেটা সমস্যা হচ্ছে, তোমার যেটা যে কারণে মন খারাপ হচ্ছে, তোমার যে কারণে মনে হচ্ছে না আমার ভালো লাগছে আজকে, সেটা তুমি প্রকাশ করো। এই সাহসটা তো তাদের দেওয়া হয় না প্রকাশ করতে। আমার ব্যথা লাগে শরীরে, আমি সেটা প্রকাশ করতে শেখানো হয়, কিন্তু মনের ব্যথাটা প্রকাশ করতে শেখানো হয় না। বরং বলা হয় যে যত চেপে রাখো, 5 জনকে বলো না, বলো দরকার নেই, তাই না? কাজেই ছোট্টবেলা থেকেই তো আমাদের হচ্ছে আমাকে নিজের মতো করে বুঝে নিতে হবে। আমার যে মন খারাপটা হচ্ছে সেটা আমি 5 জনকে কেন বলবো? এটা তো বলা উচিত না। কিন্তু এই যে আমার শিক্ষাটা ছোট্টবেলা থেকে হয়, সেটাই কিন্তু বড় বয়সে গিয়ে যখন নানান রকম একজন মানুষের জীবনে তো নানান রকম সমস্যা আসে, এবং সেটাই তো ন্যাচারাল, তাই না? সব কিছু পারফেক্ট হবে এর তো কোনো মানে নেই। এবং যখন সেটা হয় না, তখন সে তো তৈরি না যে আমার যেটা অসুবিধা হচ্ছে আমি 5 জনকে বলবো। মানে বললে যেন লোকে হাসবে, একটু তাচ্ছিল্য করবে এইরকম। আর আরো একটা যেমন তুমি কমজোর, সেই জন্যই তুমি তো এটা পারছো না। ওই যে আমরা সিনেমা দেখেও তো বলছি মর্দ কা দর্দ নেই, মানে পুরুষ মানুষের কাঁদবে কেন, ব্যথা কাঁদবে, মেয়েদের মতো কাঁদিস কেন, ব্যাপারটা এক্স্যাক্টলি মেয়েদের মতো কাঁদিস কেন। তার মানে মেয়েরা কাঁদতে পারে, ছেলেরা কাঁদতে পারে না। তো এই যে ছোটবেলা থেকে যে আমাদের কালচারালি সোসাইটাল প্রেশার বলুন, বা বাড়ির মধ্যে বাবা মা তারা যেভাবে শিক্ষাটা দেন একজন বাচ্চাকে, সেই মানসিক স্বাস্থ্য কিন্তু তখন থেকে গড়ে ওঠে। এটাও কি সেই রিফ্লেকশন পড়ে যে মানে ভুলে যাওয়ার রোগ, যে ডিমেনশিয়ার কথা বলছি, তো সেখানেও কি এই প্রভাবগুলো পড়ে, যে মানে সাপ্রেশন অফ নিজের মনের কথা? সেরকম তো কোনো মানে রিসার্চ কোনো রকম সেরকম বলছে না, কিন্তু একটা মানে দীর্ঘদিনের স্ট্রেস, দীর্ঘদিনের অ্যাংজাইটি, সেটাকে ব্রেনকে কিন্তু ডেফিনেটলি একটা আঘাত। আচ্ছা, সেই জায়গাটায় ফিরে আসি যে একটা পরিবারে একজনের এইরকম লক্ষণ দেখা দিচ্ছে, ডিমেনশিয়া যেটাকে আমরা বলছি, ভুলে যাওয়া, তো তাতে ঝুঁকি যে কথাটা বলছি, 1 নম্বর ঝুঁকি তো যার হচ্ছে না, যার হয়েছে তার একটা ঝুঁকি। আমি মনে করতে পারছি না, আমি আমার বাড়িটা নিজে, অনেক সময় দেখা যায় নিজের বাড়ি খুঁজে পাচ্ছি না, তো এরকম দেখা যাচ্ছে। তার ঝুঁকি যেমন, তার পরিবারের লোকজনেরও তো ঝুঁকির ব্যাপার। এই ঝুঁকির ব্যাপারটা আপনার অভিজ্ঞতাতে কিরকম ঝুঁকি মানে দেখছেন? ঝুঁকি বলতে আপনি বলার চেষ্টা করছেন যে যে মানুষটার হয়েছে তার যে সমস্যাটা, বাড়ির মানুষেরও কি সমস্যা হচ্ছে যদি এরকম থাকে। দেখুন, তবে তো আমরা প্রতিরোধ সাবধানতার দিকে যাব। এবার আপনাকে যখন যেটা বলছিলাম যে বয়স একটা রিস্ক ফ্যাক্টর, হাই রিস্ক ফ্যাক্টর, তারপরে জেন্ডার আসছে, তারপরে আসছে হচ্ছে ফ্যামিলি জেনেটিক্স। আমার বাড়ির মধ্যে যদি কারোর এই সমস্যাটা হয়ে থাকে, তাহলে আমার হওয়ার চান্সটা ডেফিনেটলি একটু বেশি কম্পেয়ার টু মানে যার বাড়িতে নেই। আর বাকি যে রিস্ক ফ্যাক্টর, সেগুলো কিন্তু আমাদের সব হাতে, কারণ এই 3টে যে বললাম এটা আমাদের হাতে নেই। ফ্যামিলি জেনেটিক্স আমার হাতে নেই, জেন্ডার আমার হাতে নেই, বয়স আমার হাতে নেই, কিন্তু বাকি যেগুলো তার মধ্যে একটা হচ্ছে লাইফস্টাইল ডিজিজ, যার মধ্যে হাইপার টেনশন, ডায়াবেটিস, ওবেসিটি, এগুলো পড়ে। এগুলো তো আমার হাতে, আমার শরীরকে আমি প্রতিরোধ করতে চাইলে কিছু চেষ্টা করতে বলছিলাম যে এইগুলোকে প্রতিরোধ করার জন্য আমরা কি কি সাবধানতা নিতে পারি? ঠিক, প্রথম সাবধানতাটা হচ্ছে যে আমি কি খাচ্ছি সেটা ভীষণভাবে সচেতন হতে হবে। এটা ইংলিশে আমরা বলি মাইন্ডফুল ইটিং, মানে আমার প্লেটে আমার খাবার কি দেওয়া হয়েছে সেটা আমি যে শরীরে ঢোকাচ্ছি, আমাকে প্রত্যেকটা খাবার আমাকে একটু চিন্তা করে খেতে হবে। আমরা ফিজিক্যাল হেলথের জন্য এই কথাগুলো শুনি, মেন্টাল হেলথের জন্য এটা প্রযোজ্য একেবারেই। কারণ আপনি শরীরের জন্য যেটা খাচ্ছেন সেই একই খাবার আপনার ব্রেনেও কিন্তু সাহায্য করছে। ব্রেনটাও তো শরীরেরই অঙ্গ। একেবারেই। তাহলে কি খাচ্ছি সেটা মাইন্ডফুল। এবং এখনকার মানে এই সময়ে আমি যদি চারিপাশের খাবার দাবারের যে অবস্থা হয়েছে, মানে
50 বছরের আগে যে খাবার, সেই খাবার তো এখন নেই। অনেক বেশি ভেজাল, অনেক বেশি সমস্যা খাবারে। তার মধ্যেও কিভাবে আমরা খাবারটাকে যতখানি ন্যাচারাল রাখা যায় ততখানি করব। এবং কি হচ্ছে জানেন তো, যে আমাদের তো ভ্যালু সিস্টেমটা বদলে গেছে, যার জন্য আমরা সবসময় ভাবি যে ভালো জিনিস মানে হচ্ছে, যত রিফাইন জিনিস মানে হচ্ছে ভালো, এবং সেইখানেই গন্ডগোল, যত রিফাইন তত খারাপ। এটা মাইন্ডসেট হয়ে গেছে আমাদের, বিজ্ঞাপনের ফলে, প্রচারের ফলে, রিফাইন্ড তেল, রিফাইন্ড আটা, রিফাইন্ড চাল, সমস্ত চালের যত গুণগুলো বার করে পরিষ্কার সুন্দর সাদা চাল দিচ্ছে, আমি ভাবছি এটা সবচেয়ে ভালো হয়, এটা দেখতে সুন্দর লাগছে, দেখতে সুন্দর লাগছে দেখতে। কাজেই সেই আপনার যদি আমি বলি ভালো, তাহলে একেবারে সেই একেবারে মোটা ঢেকি ছাটা চাল, যে সেটা পাওয়া মুশকিল না। ইনফ্যাক্ট আমি একজন ফুড অ্যাক্টিভিস্টের সাথে কথা বলছিলাম, উনি বলছিলেন সবই আছে, আমরা সচেতন না, সবই পাওয়া যায় আমাদেরকে খুব সহজে, যেটা আমরা সামনে পেয়ে যাচ্ছি সেটাই খোঁজ করলে সবই অ্যাভেলেবল। খাবারের ব্যাপারে কিছু জিনিস একেবারেই না, তার মধ্যে 3টে সাদা জিনিস যেটা আমরা ভীষণভাবে খেয়ে থাকি, একটা হচ্ছে ময়দা, একটা হচ্ছে নুন, একটা হচ্ছে চিনি। এই 3টে একেবারে যতখানি কমিয়ে দেওয়া যায় আমাদের জীবন থেকে তত ভালো। আসলে দেখতে খুব সাদা সুন্দর, জিভে সুন্দর, তার জন্য আমরা খাই। এইটা হচ্ছে খাবার ব্যাপারে। এবং যেটা স্বাভাবিকভাবে হার্টকে ভালো রাখার জন্য যে ধরনের খাবারগুলো বলা হয়, প্রচুর সবুজ সবজি, সেটা ব্রেনের জন্য প্রযোজ্য। মাছ যারা খান, তাদের যে সমস্ত মাছে ওমেগা ফ্যাটি অ্যাসিড আছে, সামুদ্রিক মাছ যদি, যেগুলো আমাদের ব্রেনের জন্য ভালো। এবার এই গেল খাওয়া, কাজে খাওয়াটা আমাকে মাইন্ডফুলি খেতে হবে। আর বাঙালিরা, সমস্যা হচ্ছে বাঙালিরা তো জীবের জন্য খায়, শরীরের জন্য কম খায়। তো এইটা একটা বাঙালিদের জন্য খুব মানে সতর্ক হতে হবে। কারণ আমাদের দেশে আমরা হচ্ছে ডায়াবেটিক ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড, আমাদের হাইপারটেনশন সাংঘাতিক ভাবে, এবং সেটা যদি আমরা ম্যানেজ না করি, ডায়াবেটিস ইজ আ হিউজ রিস্ক ফ্যাক্টর ফর ডেভেলপিং ডিমেনশিয়া। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম গেল খাওয়া, দ্বিতীয় গেল শারীরিক ব্যায়াম, পরিশ্রম। এবং শারীরিক ব্যায়ামটা সেটা আমি 60 বছর হবে তারপরে এক্সারসাইজ শুরু করবো তা না, আমাকে একবার ছোট্টবেলার থেকে আমার শরীরকে নাড়াচাড়া করাটা খুব প্রয়োজন। এই প্রসঙ্গে বলি, আমাদের বিশেষ করে মেয়েদের, সে গ্রামীণ বা আধা শহরে যারা একটা সাধারণ পরিবারের মেয়েরা, তাদেরকে বললে, ব্যায়াম কথাটা বললেই তাদের কেমন একটা কথাটা তারা শুনতেই চায় না, একরকম যে সারাদিন তো পরিশ্রম করছি, সারাদিন সময় কোথায়, আর আমাদের আবার ব্যায়াম করার সময় কোথায়, এরকম। তো মানে যদি বলা হয় যে 10 মিনিট 15 মিনিট আধ ঘন্টা নিজের জন্য বার করা, এই সচেতনতাটা বোধহয় খুব দরকার, ভীষণভাবেই প্রয়োজন আর হবে। এই কথাটার উত্তর কি হবে, যে বলা সারাদিন তো আমি যে রান্নাতে কাজ করছি, সারাদিন তো ব্যস্ত না। ওই নিশ্চয়ই খুবই খুবই গুরুত্বপূর্ণ যে তারা সারাদিন নিজের শরীরটাকে নাড়াচাড়া করছে, এটা তো নিশ্চয়ই তার জন্য খুবই অ্যাডভান্টেজ এটা। কিন্তু এইটাতে কিন্তু আমার শরীর স্বাস্থ্যকে যে আমি ঠিক রাখবো সেইটা ইনাফ না, আমাকে একেবারে কন্টিনিউয়াস 10 থেকে 15 মিনিট আমাকে নিজের শরীরের ব্যায়ামের জন্য আলাদাভাবে করতে হবে, মানে একটু পরিকল্পিত ভাবে। ঠিক আছে, কাজেই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে 20 মিনিট পার ডে, 150 মিনিট পার উইক যদি কেউ এক্সারসাইজ করেন, দেন দে আর টেক কেয়ার অফ দেয়ার ব্রেন হেলথ অ্যান্ড ওভারঅল। মানে এই এক্সারসাইজের এমনি করে দেখানোর দরকার নেই, দেখুন এটা হচ্ছে ফ্রি হ্যান্ড, আপনি করতে পারেন, আপনি যোগাসন করতে পারেন, যে কোনো জিনিসই আপনি করবেন সেটা আপনার মনকে যেটা আনন্দ দিচ্ছে সেটা করবেন। আজকে যদি আপনাকে আমি বলি আপনাকে, আপনার পছন্দ হোক না হোক, আপনাকে জিমে যেতে হবে, সেইখানে আপনি যেতে পারেন, কিন্তু আপনার কিন্তু মানে ক্ষতি হবে, বরং লাভ হবে না। কাজে আপনি যদি মনে করেন যে আমি দিনে 20 মিনিট হাঁটবো, আমার বাগানে আমি হাঁটবো, সেটাও ভীষণভাবে একটা এক্সারসাইজ, এবং সেটা আপনার মানসিক স্বাস্থ্যের জন্য ভালো, কারণ আপনি সত্যিকারের একটা পছন্দ করে আপনি কাজটা করছেন। কাজে এক্সারসাইজ, তাহলে প্রথম হলো খাওয়া, তারপরে হলো এক্সারসাইজ, তৃতীয় হচ্ছে মেন্টাল স্টিমুলেশন। আমাদের ধারণা যে 30 বছরের, মোটামুটি 30 বছরের পর থেকে আর ব্রেনকে খাটিয়ে লাভ নেই, আমার যা খাটানো হয়ে গেছে, পড়াশোনা হয়ে গেছে, চাকরি পেয়ে গেছি, আর আমার দরকার নেই খাটানো। আমরা কি করি তখন, নতুন কিছু শেখা থেকে বন্ধ করি, এবং
আমাদের ন্যাচারালি ব্রেন নার্ভ সেলস তৈরি করে 30 বছর অবধি। 30 বছরের পর যদি আমি ব্রেনকে না স্টিমুলেট করি তাহলে ব্রেন নতুন সেল তৈরি করে না। এই স্টিমুলেট বলতে ওই যে বললাম নতুন কিছু শেখা। আজকে যদি আপনি আমাকে বলেন যে আপনার সামনে যে জলের বোতলটা আছে সেই জলের বোতলের যে জলটা আছে সেটা আপনি আপনার ডান হাত দিয়ে না খুলে আপনি বাঁ হাত, যেটা আপনি সচরাচর ইউজ করেন না, সেটা দিয়ে খুলে সেটাই দিয়ে খেয়ে আবার বন্ধ করে রাখুন। আমার ব্রেন কিন্তু অনেক বেশি কাজ করবে দেন ইফ আই ইউজ বোথ মাই হ্যান্ডস অ্যান্ড ফিট। ঠিক আছে? তাহলে এমন জিনিস যেটা আপনি সচরাচর দৈনন্দিন করছেন না তার থেকে একটু আলাদাভাবে কাজ করুন। যেমন সিম্পল, আমরা স্নান করতে যাই, চোখ বন্ধ করে কি স্নান করি না, বলা হচ্ছে চোখ বন্ধ করে স্নান করতে। তাহলে আপনি আপনার বাথরুমের তো সবই দিক জানা আছে, তার সত্ত্বেও আপনি কিন্তু নতুনভাবে ওরিয়েন্ট হবেন আপনার বাথরুমে। বা বলা হচ্ছে যে আপনি যদি মানে ডান হাত দিয়ে রান্না করে অভ্যস্ত কুর্তি নারী, তাহলে মাঝে মধ্যে আপনি বাঁ হাতেও ব্যবহার করবেন। বা আপনি ডাল যদি একই রকম ভাবে রান্না করেন প্রতিদিন, মহিলাদের যদি বলি, তাহলে একটু মাঝে মধ্যে রেসিপিটাকে বদলান। মানে সে রান্নার ক্ষেত্রে হোক বা কোনো কিছু শেখার জন্য হোক, নতুন করে কিছু করা। উলবোনা শিখলো, যদি জানতো না শিখলো, তার ডিজাইন নতুন করে করা, গান শেখা, নতুন করে মানে যাই যেটা আপনার মনকে আনন্দ দেবে সেটাকে শেখা, সামথিং ইভেন অ্যাজ সিম্পল অ্যাজ ওই যে বললাম 2 হাত দিয়ে জলের বোতল না খুলে 1 হাত দিয়ে জলের বোতল খুলে দিন। সামথিং দ্যাট ইউ ডোন্ট ডু ইউজুয়ালি, যেটা নিয়ে একটু ভাবা হবে। ব্রেনটা তাহলে যে ওয়্যার্ড আছে ব্রেনের ন্যাচারাল ওয়্যারিং, তার থেকে বলবো আরে এটা তো আমি আলাদা করে করছি, হঠাৎ করে তুমি আলাদা করে করছো কেন? ব্রেন তখন একটু সচেতন হবে। আর লাস্ট সেটা হচ্ছে যেটা সারা পৃথিবীতে এখন ভীষণ জোর দেওয়া হচ্ছে, এবং কিছু রিসার্চ স্টাডি দেখিয়েছে যে পৃথিবীর 4টে জায়গা আছে, জোন আছে, যেটাকে ব্লু জোন বলা হচ্ছে। সেই ব্লু জোনের মানুষদের ডিমেনশিয়ার মতো সমস্যা প্রায় নেই, এবং তার মধ্যে দেখা গেছে যে তারা একটা জিনিস যেটা হচ্ছে শরীরকে সারাক্ষণ নাড়াচ্ছে। বসে থাকলেও তারা 20 মিনিটের বেশি এক জায়গায় বসছে না, তারা উঠে আবার একটা ঘুরে কাজ করে আসছে, নিজের শরীরকে মানে চালনা করছে। হ্যাঁ, আর দ্বিতীয় যেটা, তাদের খাওয়াটা ভীষণভাবে মাপা খাওয়া, মানে কি বেশি খাওয়া না খাওয়া। হ্যাঁ, প্রথমত অ্যামাউন্টে না মানে মার্জিত। দ্বিতীয় হচ্ছে তারা বেসিক জিনিসটা প্রত্যেক দিন সেই একই জিনিস খাচ্ছে। ঠিক আছে? ভ্যারাইটি আনছেন, মানে প্লেটটা যেন রঙিন হয়, মানে সাদা জিনিস কম হয়, মানে শাক সবজি বিভিন্ন রঙের, মানে যেমন কুমড়ো একটা রং, ক্যাপসিকাম রং, সেটাই বেশি থাকবে, সেটাই প্লেটে বেশি থাকবে, সাদা জিনিসটা কম থাকবে। ভাত থাকলে কম, আসলে আমরা কি করি যে ভাত খাওয়ার জন্য যেটুকু সবজি তরকারি লাগে যত কম লাগে ভাত খাওয়ার জন্য, কিন্তু হওয়া উচিত যে সবজিটাই হবে বেশি। ঠিক। আর তাহলে এই জোনের মানুষদের তারা খাওয়া দাওয়া, এক্সারসাইজ, এবং আরেকটা জিনিস যেটা তারা করে এসছেন, তার জন্যই বলছে ডিমেনশিয়ার মতো সমস্যা তাদের সেরকম দেখা যাচ্ছে না, সেটা হলো সামাজিকভাবে মেলামেশা। মানে বাড়িতে বসে ফোন করা না, মানুষটার সাথে গিয়ে আড্ডা মারা, সামনাসামনি বসে গল্প করা, এবং আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সাথে রেগুলার টাচে থাকা, ফিজিক্যাল টাচ, যেটা এখন আমাদের সবচেয়ে বড় রকমের সমস্যা, সামাজিক সমস্যা। আমাদের ছোটদেরও সমস্যা, তাদের বন্ধু বান্ধব কম, মাস্তুত পিস্তুত সম্পর্কগুলো এখন কমে গেছে। তো সেইটা বোধহয় ফিরিয়ে আনার চেষ্টা যতটা পারা যায় সেটাই ভীষণভাবে ফিরিয়ে আনতে হবে। কারণ যদি ফিরিয়ে না আনি আমরা, তাহলে আপনি চিন্তা করুন, এখন নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছে সমস্ত বাড়িতে, সেই জয়েন্ট ফ্যামিলি সিস্টেম নেই যেখানে একজন অসুস্থ হলে আরো 5 জন আছে তাকে দেখাশোনা করা। তাহলে এরকম ধরনের ফ্যামিলি সিস্টেমে আমাদের যদি এরকম ধরনের সমস্যা, অসুখ, ডিমেনশিয়ার মতো হয়, তাহলে স্ত্রী মানে স্বামী একজন অপরকে, তারও তো বয়স হয়েছে আরেকজনের, তাহলে এরকম মানুষকে দেখাশোনা করার যে দায়িত্বটা সেটা ভীষণভাবে আসে। এবং এই যে আপনি বললেন না যে মানসিক স্বাস্থ্য যেমন যার হয়েছে তার তো ক্ষতি হয়েছে, যে দেখাশোনা করছে তারও ভীষণভাবে ক্ষতি।
এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের দর্শকদের তো নিশ্চয়ই এটা খুব সচেতন তারা হবেন বা কাজে লাগবে। যে বাড়িতে একটা এরকমের পেশেন্ট হয়ে গেছে, পেশেন্টই বলছে যে অনেক কিছু ভুলে যাচ্ছে, বাড়ি চিনতে পারেন না, অনেক সময় নিজের পরিবারের লোকজনকে চিনতে পারেন না, বা খেলাম কি খেলাম না বুঝতে পারেন না। তো এই ধরনের বাড়িতে যদি কারো হয়েই যায়, তাহলে তার জন্য পরিবারের অন্যদের কি ধরনের মানে যত্ন কেয়ার নেওয়া তো খুব মুশকিল। আপনার অভিজ্ঞতা থেকে কিছু সাজেশন যদি বলেন। দেখুন, আমরা সবারই তো সময়ও কম। নিশ্চয়ই আমাদের যাদের ডায়াগনোসিস হয়, ডাক্তাররা ডায়াগনোসিস করে যখন আমাদেরকে বাড়ির লোকেদের আমাদের কাছে পাঠান, তখন আমাদের সবচেয়ে প্রধান কাজ হচ্ছে বাড়ির মানুষটির সম্বন্ধে বোঝা, যে তার কি ক্ষমতা আছে, সে কি করতে পছন্দ করেন, কি করতে অপছন্দ করেন, এবং সেই ইনফরমেশনের বেসিসে কিন্তু আমরা তখন তাকে একটা গাইডলাইন প্রোভাইড করি। ধরুন আজকেই আমি আসার সময় একজন ফোন করেছিলেন যে দিদি, বাবা ভোরবেলা ওঠা অভ্যেস, এবার আমরা অনেক রাত অবধি শুই, মানে করে শুই, আমরা ভোরবেলা উঠছি না। লাস্ট 2 দিন ধরে দেখছি দরজা খোলা এবং বাবা বাইরে বেরিয়ে যাচ্ছেন, বেরিয়ে হারিয়ে যাচ্ছেন, সিকিউরিটি গার্ড ফেরত দিয়ে যাচ্ছেন, বা এটা 2 দিন হয়েছে। আর তো এই রিস্ক নেওয়া যেতে পারে না, কারণ এরপর দিন যদি আরও দূরে চলে যান, হারিয়ে গেলে মুশকিল হয়। তাহলে আমাদের কী উপায়? তাহলে কি আমরা ওনাকে হোমে দিয়ে দেবো কোনো? তো আমার প্রথম প্রশ্নটা হলো যে সেফটিটা মোর ইম্পর্টেন্ট এখানে। তাহলে আমাকে সেফটিটা মেনটেন করার জন্য আমাকে কী কী স্টেপ নিতে হবে সেটা চিন্তা করতে হবে। আমার ফার্স্ট আনসারটাই হোম হয়ে যেতে পারে না, কারণ হোমে যে সেইটা হবে না তার তো কোনো গ্যারান্টি নেই, তাই না? কাজেই আমার তাকে যেটা গাইডলাইন হলো সেটা হচ্ছে যে দরজায় নিশ্চয়ই এমন কোনো ছিটকিনি বা যেটা হয় যেটা ওনার সম্ভব হয় খোলা, তাই তো, যার জন্য খুলে ফেলছে। এবার আমাদেরকে হয়তো ক্যামফ্লেজ করে এমন একটা কিছু, আরেকটা তালা বা ছিটকিনি বা কিছু একটা দিতে হবে যেটা উনি দেখতে পারছেন না এবং খুলতেও পারবেন না দরজাটা। কারণ আমাকে ভোরবেলা আপনি তো জেগে থাকতে পারবেন না, আপনাকে ওই সেফটি মেজারটা নিতে হবে। কাজে আমাদেরকে না খুব স্পেসিফিক প্রবলেম ওয়াইজ আমাদের ফোকাস করে করে বাড়ির লোককে সাহায্য করতে হবে। কেউ কেউ বাড়ির লোক বলেন আমি এটা কিছুতেই করতে পারবো না, আমাকে যদি তুমি বলো বাবাকে স্নান করে দিতে হবে, এই করতে হবে, আমি এটা পারবো না, কেন কোনোদিন করিনি, আমি পারবো না। আমি যদি তাকে জোর করে বলি না যে তোমাকে করতেই হবে, তাহলে কিন্তু কাজটা ঠিক মতো হয় না। তখন আমরা ভাবি যে আর বাড়িতে কে আছে যে এই সাহায্যটা করতে পারবে। কাজেই এই কেয়ার গিভারদেরকে গাইডলাইন দেওয়াটা একটা লম্বা কাউন্সিলিং পাথ, এবং সেইখানে যারা ট্রেনিং নিতে পারবে, যারা এই কাজটা করতে পারবে, যে কীভাবে একজন বাড়ির মানুষকে দায়িত্ব করা যায়। কারণ বাড়ির মানুষকে ভালো রাখাটা কিন্তু সবচেয়ে আগের দায়িত্ব। বাড়ির মানুষকে যদি ভালো রাখতে পারি তাহলে ওই মানুষটাকে ভালো রাখতে পারি, আর যদি বাড়ির মানুষকে ভালো না রাখতে পারি আমি কিন্তু ওই মানুষটাকে ভালো রাখতে পারবো না। আর বাড়ির মানুষ ছাড়া আর কারো পক্ষে তো সম্ভব না। দেখুন আমাদের মতো দেশে কতজন পয়সা দিয়ে মানুষ রেখে দেখাশোনা করতে পারে, সেটা সম্ভব নয়। কাজে আমার দেশের যে লিমিটেশন সেটা মাথায় রেখে তো আমাদের কাজ করতে হবে। কাজে আমাদের চেষ্টা থাকে যে বাড়ি আমরা যদি 1-2জনকে একটু ট্রেনিং দিয়ে একটু কাউন্সিল করে যদি তৈরি করতে পারি, তাহলে কিন্তু অনেকটা সমস্যাই তারা সামাল দিতে পারে। যে যে দিকটাতে তার রিস্ক বেশি সেই দিকগুলোকে নজর দেয়া, মানে এটা জরুরি। বাড়ির লোকদের একটা দায়িত্বের মধ্যে পড়বি, আর কালকে আমার হবে না তারই বাকি আছে। কিন্তু এখনকার পরিস্থিতিতে বাড়ির মানুষ, ধরুন একটি মেয়ে ফোন করেছিল আমাকে যে আমার বাবা মারা গেছেন, মায়ের ডিমেনশিয়া হয়েছে, মাকে তো একলা রাখতে পারি না, ওই জন্য আমার শ্বশুর বাড়িতে নিয়ে এসেছি। এবার আমার শ্বশুর মশাই বেঁচে আছেন, শাশুড়ি বেঁচে আছেন, তার মধ্যে মাকে নিয়ে এসেছি, তারপরে আমি চাকরি করি, আমাকে সকালবেলা 8:30টায় বেরিয়ে যেতে হয়। তাহলে এবার আমি অন্য 2জন ঠিক আছে, সামাজিক পারিবারিক ভাবেও তো অনেক সমস্যা, জটিলতার সৃষ্টি হবে। কাজে এটা না একটা যে আমি একটা জেনারেল চেকলিস্ট দিয়ে বলবো এইগুলো করবেন সব ঠিক হয়ে যাবে, এরকম সহজ সমাধান। আমাকে প্রত্যেকটা ফ্যামিলি তাদের সমস্যাটা বুঝে তারপরে তাকে আমাকে সমাধান দিতে হবে। মোট কথা সহানুভূতির সঙ্গে 1 নম্বর কথা ভাবতে হবে, যেটা আমার মনে হচ্ছে যে দায়িত্ব নিতেই হবে কোনো না কোনো ভাবে। আর হোম থেকে বিতাড়িত করে দিয়ে হোমে দিলাম, সেটাও তো আবার খরচ সাপেক্ষ, সবার পক্ষে সেটা সম্ভব নয়। আর একটা মানুষ এখন তার নিজের বাড়ি থেকে সে এখন একটা অসুস্থই হয়েছে মানসিকভাবে বলে বাড়ি থেকে তাকে বিদায় করে দিলাম, দাঁড়িয়ে দিলাম, সেটাও তো কাম্য নয়। তো পারিবারিকভাবে
সিম্প্যাথি, সহানুভূতি দিয়ে দেখা ছাড়া আমাদের বিকল্প ভালো কিছু নেই। হ্যাঁ, আরেকটা হচ্ছে খুব সচেতনভাবে কমিউনিটি হিসেবে, সোসাইটি হিসেবে, অর্গানাইজেশনের মানে প্ল্যাটফর্ম থেকে, ইন্ডিভিজুয়াল প্ল্যাটফর্ম থেকে আমাদেরকে ভবিষ্যৎটা আমরা কিভাবে বাঁচতে চাই এবং ইয়াং জেনারেশন তাদের ভবিষ্যৎটা তারা কিভাবে দেখতে চায়, তাদের ইয়াং জেনারেশন কিন্তু দায়িত্ব দিতে হবে। তোমরা তোমাদের বয়সকালটা তোমরা কিভাবে বাঁচতে চাও এবং সেটা তাদের হাতেই দিতে হবে। তোমরা কিভাবে বাঁচতে চাও, কাজেই তোমরা যদি এইভাবে বাঁচতে চাও তাহলে তোমাদের আজকের থেকে কি করা উচিত। আর আরও একটা বিষয় আমার মনে হয় প্রাসঙ্গিক, যেহেতু ক্ষুদ্র ক্ষুদ্র পরিবার, নিজের পরিবারটাই পরিবার নয়, আমার প্রতিবেশী পরিবারটাও আমার রিলেটেড। আমার হয়তো বাবা মা নয়, আত্মীয় নয়, কিন্তু আমার প্রতিবেশীদেরও বোধহয় একটা দায়িত্ব বর্তায়। কারণ আমারও প্রতিবেশী, আমারও সমস্যা হলে প্রতিবেশীর পাশে দাঁড়ানো, যেটা ওই যে আপনি প্রথমেই বলছিলেন যে মূল্যবোধটা তো বদলে গেছে। আমার ফ্ল্যাটের বাইরে কাউকে আমি চিনি না, তো এটা। এবং এইখানে আমার মনে হয় বাবা মার একটা বিরাট দায়িত্ব, ছেলে মেয়েকে তারা কি শিক্ষা দিচ্ছে সেটা একটা বিরাট জায়গা। আমরা অনেক সময় বলি না মানুষ করছি ছেলে মেয়েকে, মানুষ তো আর শুধু খাবার দিলাম, তাকে লম্বা চড়া করে তৈরি করলাম, সেটা তো মানুষ করার না। বড় হলো বেশি হলো, আসল মানুষ করাটা হচ্ছে যেখানে তার বোধ শক্তি, তার অনুভূতিটা তৈরি করব আমি, যে আশপাশের আমার ছাড়া আর আমার পাশে যারা আছে তাদের কি কোথাও সমস্যা হচ্ছে, তাদের কি কোনো সাহায্য দরকার, আমি কি কিছু করতে পারি। কারণ আমার জীবনটা তো শুধু আমাকে ভালো রাখার জন্য আমি সৃষ্টি হইনি। এই বোধটাও তৈরি হওয়া বা করানো দরকার যে আমার আত্মীয় নয়, আমার বাবা কাকা মামা কেউ নয়, কিন্তু আমার প্রতিবেশী বা আমার পাড়াতে, তার প্রতিও আমার একটা দায়িত্ব কর্তব্য। ভগবান দুটো হাত দিয়েছে, একটা হাত নিজের জন্য, একটা হাত আরেকের জন্য। সুতরাং এবং আমার জন্য কারো হাত তৈরি। তো আমরা এই আলোচনায় নিশ্চয়ই আমাদের দর্শকবৃন্দ সমৃদ্ধ হবেন। আপনাকে যদি বলি যে আমাদের বেশিরভাগ দর্শক মহিলাদের মধ্যে থেকেই দেখেন, আমাদের সমবায়ে প্রচুর স্বয়ম্বর গোষ্ঠীর মহিলারা আছে, এবং আমার মনে হয় যে মূল্যবোধের কথাটা বলা হচ্ছে, আমরা গোষ্ঠীর মহিলাদের মধ্যে এই চেতনাটা একটা চেষ্টা করে তুলে ধরতে, যে গোষ্ঠীতে যে 10 জন 12 জন মহিলা আছে তারা একটা পরিবার। তো একটা গ্রামে ওই বাড়ির একটা মেয়ে, এই বাড়ির একটা মেয়ে, কিন্তু এটাও একটা পরিবার পশ্চিমবঙ্গে। তো তাদের জন্যে এবং সার্বিকভাবে আমাদের ভিউয়ারের জন্য, দর্শকদের জন্য আপনাকে যদি বলি যে কয়েকটা লাস্ট পরামর্শ দেওয়ার জন্য, কি বলবেন? পরামর্শ যদি আমার দিতে হয় তাহলে আমি বলবো যে কয়েকটা জিনিসে আমাদের খুব মন প্রাণ ঢেলে আমাদের সেই দিকটা সচেতন হতে হবে। তার মধ্যে একটা হচ্ছে যে আমি যদি নিজে ভালো থাকি তাহলে আমি অপরকে ভালো রাখতে পারবো। কাজে নিজের ভালো থাকাটার জন্যে আমার যে জিনিসগুলো প্রয়োজন সেটা আমাকে করতে হবে, এবং মহিলাদের জন্য তো আরোই, কারণ আমরা তো সবসময় অন্যের জন্য বেঁচে থাকছি, সেটা তো নিশ্চয়ই প্রয়োজন, কিন্তু আমি নিজেকে ভালো না রেখে আমি কিন্তু আরেকজনকে ভালো রাখতে পারি। কাজে প্রথম হচ্ছে নিজের ভালো দিকটা, সেটা মানসিক স্বাস্থ্য হোক, শারীরিক স্বাস্থ্য হোক, সেটা প্রথম। দ্বিতীয় হচ্ছে আমার নিজের জন্য সময় আমাকে বার করতে হবে। আমি কিসে আমাকে আনন্দ দেয়, কিতে আমি আনন্দ পাই, সেইটার জন্য আমার নিজের সময় বার করতে হবে। এবং বাড়ির মানুষ হোক, আত্মীয় স্বজন হোক, তাদেরকে বলা যে দিনের মধ্যে এই আধ ঘন্টাটা হচ্ছে আমি আমার মতো করে বাঁচতে চাই, এইটা দ্বিতীয়। এবং তৃতীয় যেটা, সেটা আমি অন্তত নিজে এটা প্র্যাকটিস করি এবং আমি সবাইকে বলবো, সেটা হচ্ছে আমরা না বেশিরভাগ সময় ভাবি যে আমি কি পেলাম না জীবনে, এবং সেটা নিয়ে দুঃখ কষ্ট করি। কিন্তু আমি যদি প্রত্যেক মাসের শেষে আমি যদি একটা খাতা পেন নিয়ে বসে লিখি যে আমি এই গত মাসে আমি কি কি পেয়েছি, আমার জীবনে আমি কি কি পেয়েছি, তাহলে আমি কিন্তু দেখবো যে অদ্ভুতভাবে আমার পাওয়ার যে সংখ্যাটা সেটা অনেক বেশি না পাওয়ার থেকে। কারণ আমরা না এই না পাওয়াটাতে ভীষণ দুঃখ পেয়ে যাই এবং আমাদের জীবনটা ওই না পাওয়াতে ঘিরে থাকে। কাজেই পাওয়ার যে আনন্দ, সেই পাওয়ার আনন্দটা দেখবেন, এবং যেটাকে আমরা ইংরেজিতে বলি বিইং গ্রেটফুল,
এবং কিসে আমি গ্রেটফুল ফর মাই, মানে এই যে আমি বেঁচে আছি, আমি যে মানে অ্যাট দ্য এজ অফ 57 আমি যে হেঁটে চলে বেড়াচ্ছি, দ্যাট ইন ইটসেলফ ইজ আ ব্লেসিং। কত মানুষ তো এইভাবেও বেঁচে থাকতে পারে না এত বয়স অব্দি। কাজেই আমাদের তো কৃতজ্ঞ থাকা উচিত। এই কৃতজ্ঞতা বোধটা কিন্তু অত্যন্ত আনা প্রয়োজন। আমার মনে হয় সেটা তাও হারিয়ে যাচ্ছে। আমরা পাচ্ছি না, এটা অনেক বেশি চলে আসছে। মানে আপনি দেখুন না, আজকে আমি স্নান করলাম সাবান দিয়ে, জল পেলাম পুরো সাবান ঢেলে স্নান করলাম। এইরকম কত মানুষ সাবানও নেই, জলও পায় না, তার চেয়ে তো আমি অনেক ভালো আছি। কাজেই ছোট ছোট জিনিসে খুশি থাকা হওয়া এবং আনন্দিত থাকা, এটা এইটা আশা করি আমাদের এই আজকের আলোচনা আপনাদেরকে সমৃদ্ধ করবে। আমি তো খুবই সমৃদ্ধ হলাম এবং সুযোগ পেলে অন্যান্য জায়গায় কথাগুলো তুলে ধরবো। আমরা যেটুকু যেটুকু মনে হলো যে ভয় পাওয়ার কারণ নেই, কিন্তু সতর্ক থাকতে হবে, এবং দায়িত্ব নিতে হবে এবং আনন্দিত থাকতে হবে। উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই, কিন্তু সবকিছু আপনার আমার হাতে নেই, কিন্তু তার ভিতর থেকেও ভালোভাবে চেষ্টা করলে বাঁচা যায়। এবং আমরা তো যতটা ভালো আছি এটাও কম ভালো নেই, তার জন্য মনের মধ্যে একটা কৃতজ্ঞতা বোধ, আনন্দ বোধ, এবং আমি যদি ভালো থাকি পাশের জনকে ভালো থাকবে, এবং পাশের জন যদি খারাপ থাকে আমি ভালো থাকতে পারবো না। এটা আমরা আজকে এই দিনের এটাই বোধহয় মেসেজ। আমরা আজকে আমাদের এই পর্ব শেষ করছি। সবাই ভালো থাকবেন। ম্যাডামকে আপনাকে অনেক ধন্যবাদ। নমস্কার, অনেক ধন্যবাদ।